This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই মহেন্দ্র মুহূর্ত 12টা 15। বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। দেশনায়ক সুভাষচন্দ্র বসুই আমাদের শিখিয়েছিলেন সেই মন্ত্র, জয় হিন্দ। আজ নেতাজির জন্মজয়ন্তীতে সেই সুভাষ স্মরণেই ঘুম ভেঙেছে বাংলার। সরকারিভাবে নেতাজি জয়ন্তী পালিত হলো তরাই ডুয়ার্সে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই নেতাজির জন্ম মুহূর্ত স্মরণ করে বাজানো হলো সাইরেন, বেজে উঠল শঙ্খ। ঠিক 12টা 15 দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম মুহূর্তে সাইরেন ধ্বনিত হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে মঙ্গল শঙ্খের নিনাদ। মুহূর্ত 12টা 15। তরাই ডুয়ার্সে নেতাজি স্মরণে মুখ্যমন্ত্রী। আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বিবিধের মাঝে দেখো মিলন মহান। রাজধানীতেও নেতাজি স্মরণ। 2021 में सरकार ने निर्णय लिया कि नेताजी की जयंती को अब पराक्रम दिवस के रूप में मनाया जाएगा। इंडिया गेट के समीप नेताजी की विशाल प्रतिमा लगाना, अंडमान में द्वीप का नाम नेताजी के नाम पर रखना। বিবিধের মাঝে মহান মিলনের সেতু বাঁধলেন নেতাজি, কিন্তু তাল কাটল রাহুল গান্ধীর এক্স পোস্টে। নেতাজির একটি ছবি পোস্ট করেন কংগ্রেস নেতা। সেখানে জন্মের তারিখ রয়েছে, আবার উল্লেখ মৃত্যুদিনেরও। নেতাজির মৃত্যু রহস্যকে অস্বীকার করা হয়েছে রাহুলের পোস্টে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেয়া আছে। বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছে, রাহুল গান্ধী যে অন্যায় করেছে, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। মানুষের জন্ম হলে তো মৃত্যু হবেই। নেতাজি আমাদের খুবই প্রিয়, প্রাণের মানুষ, কিন্তু তিনি তো মানুষ, একদিন না একদিন তো তাকে চলে যেতেই হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের সভাপতি বলে উল্লেখ করতে কি অসুবিধা হচ্ছিল? আর তিনি মৃত্যুর তারিখ বা দিতে গেলেন কেন? রাহুল গান্ধীর উচিত একেবারে দুঃখ প্রকাশ করে সংশোধন করে নেওয়া, এক্স হ্যান্ডেল প্রত্যাহার করে নেওয়া। নেতাজিরও চলে যাওয়ার ব্যাপারটাকে আমরা যে বারে বারে অস্বীকার করে আসছি, এটা কি সঠিক? এটা তো সঠিক নয়। সেই কথাই কেউ বলে থাকতে পারে, এর মধ্যে কোনো বিতর্ক আছে বলে আমার মনে হয়। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। তাহলে এই স্মরণে তাল কাটল রাহুল গান্ধীর পোস্টে। ওদিকে নেতাজি স্মরণে তো বিধানসভার বিরোধী দলনেতাও। রেড রোডে পদযাত্রায় শুভেন্দু অধিকারী শ্রদ্ধা জানালেন নেতাজি মূর্তিতে। এতক্ষণ সব ঠিকঠাক ছিল, তারপরেই যেন সব ছাপিয়ে সামনে এলো সেই চেনা রাজনীতি। একটাই আনন্দ লাগছে
যে আজকে অন্তত এই চারিদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যাচ্ছে, কারণ আজকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে, মুখ্যমন্ত্রী এখানে প্রত্যেক বছর করতেন, তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও মুখ্যমন্ত্রীর ছবি বেশি থাকতো। এগুলো হলো খুব চিপ পলিটিক্স, এটা হচ্ছে খুব ছোট মনের পলিটিক্স। জীবনের সব কিছু দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় ব্রত নিয়েছে। আজকে সকালটা খুব ভালো লাগছে, চারিদিকে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু ময় হয়ে আছে, অনুপ্রেরণাকে আর খুঁজে পাচ্ছি না আজকে। বিরোধী দলনেতার দয়ায় নয়, উনি মানুষের সমর্থন নিয়ে গেছেন। যারা নিজেরা জিততে পারে না, যারা নিজেরা করতে পারে না, বড় বড় কথা বলে পার্সোনাল করে, এটা কাজ নয়। কাজ হচ্ছে মানুষের কাজ করা। তাহলে স্মরণও হলো আবার রাজনীতিও হলো, আর এই দুয়ের মাঝে সেতুটি বানিয়ে দিলেন স্বয়ং নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো। উত্তরসূরি অনেকেই রয়েছেন, অনেকেই তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন যে ভারতবর্ষকে যাতে উন্নীত করা যায়, কিন্তু সেই রকমভাবে আমার নজরে কেউ পড়েনি যে নেতাজির ঠিক প্যারালাল। এবং আজকে ভারতবর্ষে যে সামাজিক ব্যাধিগুলো গ্রাস করেছে তার মধ্যে এক হচ্ছে দারিদ্র্য, দুই হচ্ছে বেকারত্ব, তিন হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্ল্যানিং কমিশনে আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের মতামত নিয়ে প্রকল্প তৈরি করার প্রশ্ন থাকে, সেটাকে বর্তমান বিজেপি নেতৃত্বের সরকার তারা তুলে দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন, এটা ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের অনস্বীকার্য। ছোট্ট সময় উনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন আমাদের কর্পোরেশনে, তাতে উনি যে দিশা দেখিয়েছেন, যে পদ্ধতি দেখিয়েছেন, এটাতে প্রমাণ হয়, এবং তার যে ভিশন, তাতে প্রমাণ হয় যে দেশে থাকলে দেশ আজকে অন্য জায়গায় যেত। নেতাজি দেশনায়ক, এককালে তিনি ছিলেন এই কলকাতা পুরসভার মেয়র। বর্তমান মেয়রের মুখে সে কথা শুনলেনও। শহরের উন্নয়নের ভার নিজের চওড়া কাঁধে তুলে নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই কথাগুলো ভাবলেই কেমন মাথা তুলে সগর্বে বলতে ইচ্ছে করে, এই তো আমার বাংলা, আশার বিশ্বাসের। তারপর আচ্ছা, নেতাজি যে এই শহরের মেয়র ছিলেন সেটা তো শুনলেন এখন এই শহরের মেয়রের মুখেই। এই শহরে এখন সব থেকে বড় খবর কি বলুন তো? বাড়ি হেলছে, যেন কিলো দরে ঘটছে একটার পর একটা। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, পূর্ব কলকাতা, পশ্চিম কলকাতা, বাঘাযতীন, কামারহাটি, টেংরা, বাগুইয়াটি, সব জায়গায় বাড়ি হেলছে। এদিন আবার সামনে এসেছে কত জায়গা, সব জায়গায় বাড়িগুলো আর সোজা দাঁড়াতে পারছে না। কলকাতার বর্তমান মেয়র তিনি কি বলছেন, এ নিয়ে আদৌ মাথা ব্যথা আছে? সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয়, যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। ও তার মানে হেলছে হেলুক, কিন্তু মানুষজন তো আর তার মতো এত টেনশন ফ্রি নন। যারা ওই হেলা বাড়িতে থাকেন তারা এত টেনশন ফ্রি নন। তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মাথার ওপর আকাশ ভেঙে পড়ছে। সব কি এত সহজ যতটা মেয়র মহাশয় বললেন? পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। এই কথাগুলোই দিন কয়েক আগে পোস্ট করেছিলেন আর এক হেভিওয়েট পদ্ম নেতা শুভেন্দু অধিকারী। বিরোধীরা বলেই চলেছেন, শুনছে কে? আমরা বাড়ি বাড়ি গিয়ে তো আর বেআইনি বাড়ি খুঁজিনি, কারণ বাড়ি কেউ 60 বছরের আছে, কেউ 70 বছরের আছে, কেউ 30 বছরের আছে, কেউ 20 বছরের আছে। তো সব তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যেগুলো দেখে মনে হয়েছে সেগুলো দেখি। এগুলো তাহলে চোখেই পড়েনি পুরসভার, অথচ নাকের ডগায় হয়ে গেল সব। আর এখন এক এক করে হেলছে দুলছে, পুরসভা দেখবে না? 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে তাঁকে সাড়ম্বরে স্মরণ করেন মেয়র। কলকাতা পুরসভাতেই তো কত স্মৃতি, কত ইতিহাস। 1930 সালের 22 আগস্ট থেকে 1931-এর 15ই এপ্রিল পর্যন্ত সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র পদে ছিলেন।
বাঙালি তো আর সেটা ভুলতে পারে না। ছোট্ট সময় উনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন আমাদের কর্পোরেশনে, তাতে উনি যে দিশা দেখিয়েছেন, যে পদ্ধতি দেখিয়েছেন, ওনার স্বপ্ন যেটা দেখেছিলেন সেটাকে বাস্তবায়িত করা, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সত্যি মস্ত চ্যালেঞ্জই বটে। এখন যা হচ্ছে তাতে তো পুরসভার বেসামাল দশা। বাড়ি তো হেলে পড়বেই, সরকার হেলে পড়েছে, মেয়র হেলে পড়ে বিছানায় শুয়ে টাকা নিচ্ছে আমরা দেখেছি। যে বাড়ির ভিত্তি কাটমানি সে বাড়ি কখনো সোজা হয়ে দাঁড়াবে না, সে হেলে পড়বেই পড়বে। আমাদের কলকাতার মেয়র দিদির কাছের লোক, যে আরবান দপ্তর দিদির কাছের লোক, তা স্বাভাবিকভাবেই এই যে বাড়ি যেগুলো তৈরি করা হচ্ছে সে বাড়িগুলো ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে যাচ্ছে। পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে। টাকার বিনিময়ে বাড়ির স্যাংশন, তৃণমূলের রাজত্বে এগুলো সত্য, এবং সেই কারণেই রোজ বাড়ি হয় ভাঙছে নয় হেলে পড়ছে। বিরোধীরা এত কথা বলবেন আর শাসক মুখ বুজে থাকবে, হয় সেটা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ও বিকাশ বাবু, শিবালিক ভেঙে পড়াটা শুনেছেন, জেনেছেন নাকি? আপনার তখন জন্ম হয়নি, আপনি কি ছোট এই সাইজের ছোট বাচ্চা? শিবালিক ভেঙে পড়েছিল কাদের আমলে? ক্যামাক স্ট্রিটে যান, দুটো বাড়ি বছরের পর বছর সিপিএম জমানা থেকে হেলে বসে আছে। এগুলো বিকাশ বাবুর কৈফিয়ত দেবেন না? আচ্ছা, তার মানে ঘুরে ফিরে ওই একই ফান্ডা, যা করেছে বামেরা, যত দোষ যত ভুল ওই আমলের। বাড়িও হেলিয়ে দিয়েছে ওরা, এখন মাসুল দিচ্ছে বর্তমান সরকার, শাসক দল। এই তো তৃণমূলের সাজানো গোছানো যুক্তি, ডিফেন্স লাইন। চমৎকার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র ছিলেন 5 বছর, 2005 থেকে 10, এরপর 2010 থেকে 18 শোভন চ্যাটার্জি, তারপর ফিরহাদ হাকিম, এখনো, অর্থাৎ টানা ক্ষমতায় তৃণমূল। তবু যত দোষ বাম ঘোষ। তৃণমূলের মুখপাত্র এবং পুরমন্ত্রী তথা শহরের মেয়রের মতো বিষয়টাকে হালকাভাবে একেবারেই নিচ্ছেন না আর এক বর্ষিয়ান মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ে খুব কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। আমার মনে হয় এ ব্যাপারেও তিনি খুব কড়া সিদ্ধান্ত নেবেন, কারণ এট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেইনস্টে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার। এইসব কড়া সিদ্ধান্ত কি হবে, কবে হবে, কিভাবে হবে, এ কি সময় ছড়া কেউ জানে? কেউ না। বাঘাযতীন, ট্যাংরার পরে বাগুইয়াটি, কামারহাটি, বিধাননগরের নারায়ণপুর থেকে হাওড়া, কত জায়গা বলবো। সমস্যা সবার এক, হেলে পড়ছে বাড়ি। ট্যাংরায় যেমন পৌঁছেছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররা, সেখানে বহুতল হেলে পড়াই শুধু নয়, ফাটল পর্যন্ত ধরেছে। ভাবতে পারছেন? এই যে বহুতল, এই বহুতলের সঙ্গে যে এই ঢালাই করা অংশটা, এখানে প্রায় 1 আঙুল সমান ফাঁক দেখা যাচ্ছে। তার পাশাপাশি একদম গোড়ার দিকে অর্থাৎ বেসমেন্টের এখানেও কিন্তু ফাটল লক্ষ্য করা যাচ্ছে। যেটা বলছেন বাসিন্দারা যে 1 থেকে 1.5 বছর ধরে যখন পাশের বহুতলটি তৈরি হচ্ছিল তখন থেকে হেলা শুরু করেছে। যে বহুতলটি হেলে পড়েছে তার একেবারে টপ ফ্লোর থেকে, সেখান থেকে একটি সুতোর মাধ্যমে পুরসভার যারা রয়েছেন ইঞ্জিনিয়ার তারা বোঝার চেষ্টা করছেন যে ভার্টিক্যাল ইনক্লাইনেশন কতটা হয়েছে, অর্থাৎ দুটো বিল্ডিংই কি হেলে পড়েছে নাকি একটা বিল্ডিং হেলে পড়েছে, কতটা হেলে পড়েছে এবং সেই কোন দিক থেকে হেলে পড়েছে, এই সমস্ত বিষয়গুলো তারা একেবারে নিজেরা একদম খুঁটিয়ে পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করছেন, বুঝে নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু ইতিমধ্যে একটা ডেমোলিশন অর্ডার দেওয়া হয়েছে, তাই ডেমোলিশন অর্ডার হওয়ার আগে তারা বোঝার চেষ্টা করছেন যে সমস্যা বা গলতটা ঠিক কোথায় হয়েছে এবং হয়ে থাকলে কেন হয়েছে এবং দুটো বিল্ডিংয়ে হয়েছে কিনা। দড়ি দিয়ে এটা আপনারা কি বোঝার চেষ্টা করছেন? ওই তো বললাম কতটা হেলেছে, উপর থেকে নিচে অবধি কতটা রিফ্লেকশনটা কতটা। কেউ রিটায়ারমেন্টের পরে সমস্ত পয়সা, কেউ সারা জীবন ধরে জমানো পয়সা খরচ করে, কেউ মোটা টাকা ইএমআই এর বিনিময়ে মাথা গোঁজার ঠাই কেনেন, ফ্ল্যাট কেনেন। তারা যদি এই নেতাদের মতো টেনশন ফ্রি থাকতে পারতেন, এর চেয়ে ভালো কিছু হয়? হেলানো বাড়ি আর কবে সোজা হবে? রাজনীতির খেলা চলছেই। রাজনীতির খেলা কোন মাঠে কোন চেহারায় চলে তা বোঝা ভগবানেরও অসাধ্য। কয়েক মাস আগে অভিষেককে উপমুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির। বলেছিলেন পঞ্চায়েত ভোটের টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে, মমতাকে জানিয়েও কাজ হয়নি। সেই তিনি এখন বলছেন মমতাং শরণং গচ্ছামি।
আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, আমাদের মাননীয় দিদি উনি যদি আমাদের যেভাবে 2024-এর লোকসভায় আমার উপরে অনেকটাই দায়িত্ব দিয়েছিলেন নির্বাচনের কাজ করার জন্য, সেই রকম কোনো দায়িত্ব যদি আমার উপরে বর্তায়, আগামী দিনে 22-এ 22 শূন্য হবে। অধীর চৌধুরী ফেল করবে, শুভেন্দু অধিকারীরা ওখানে ফেল করবে। তৃণমূলের কেউ কেউ খেয়ে মাতাল, হুমায়ুন না খেয়ে মাতাল। ওর কথার কোনো মূল্য নেই। কাল কি বলে আজ কি বলে ওর কোনো ঠিক নেই। এই পাল্টি খাওয়ার কারণ না হয় বোঝা গেল, সামনেই দলের রদবদল, নেত্রীর হাতে রাশ। ফর্মুলা বলে দিয়েছেন পূর্ণেন্দু বসু, মমতার লোক হলেই তবে দলে টিকতে পারবেন। মুর্শিদাবাদের 22-এর মধ্যে 20 আছি আর 2টো বিজেপি আছে। আমি আপনাকে এখানে অন ক্যামেরাই বলছি, আমাকে যদি আমার উপরে ভরসা দেয় তাহলে আমি মুর্শিদাবাদের জনগণের কাছে, মুসলিম সম্প্রদায়ের কাছে তো গ্রহণযোগ্য আছি। সে তো বড়, উনি তো বিভিন্ন দলে গ্রহণযোগ্যতা আছে। উনি তো কংগ্রেসের এমএলএ হয়েছিলেন, তৃণমূলের মন্ত্রী হয়েছেন, আবার বিজেপির লোকসভায় প্রার্থী ছিলেন। ওনার গ্রহণযোগ্যতা কি বলবো, মানে তো আকাশ ছোঁয়া গ্রহণযোগ্যতা। ওনাকেও সব দল গ্রহণ করে নেয়, আর উনিও বিভিন্ন দলের পতাকা সময় মতো গ্রহণ করে নেন। আমি হিন্দু সম্প্রদায়ের কাছেও এটা করে দেখাবো। যে যে আসনে সনাতনী হিন্দুরা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জেতাতে পারবেন, সেখানেই বিজেপি জিতবেন। বাকি কোন আসনে কংগ্রেস জিতবে না তৃণমূল কংগ্রেস জিতবে, তা দুধেল গাইদের নিজেদের মধ্যেকার বিষয়। 22-এ 22 শূন্য হবে। তৃণমূলের কেউ কেউ খেয়ে মাতাল, হুমায়ুন না খেয়ে মাতাল। ওর কথার কোনো মূল্য নেই। কাল কি বলে আজ কি বলে ওর কোনো ঠিক নেই। কখনো অধীরদাকে দাদা বলে, কাকা বলে, বড় নেতা বলে, আবার সেই অধীরদার বিরুদ্ধে প্রার্থী, বিদেশি প্রার্থী নিয়ে সরব হয়ে নাচানাচি করে, তাকে জেতায়, আবার বলছে অধীরদার জয় নিশ্চিত। ও আসলে অতৃপ্ত আত্মা, কি যে চায়। আত্মা বললে আবার রাগ করবে, জিন বলছি বরঞ্চ। ভুল শোনেননি, সজল ঘোষের কথাটা আপনি ভুল শোনেননি। সত্যি সত্যি তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির বলেছেন, বিধানসভা ভোটে বহরমপুরে অধীর চৌধুরী লড়লে জয় নিশ্চিত। আমাদের 22টা সিট, অধীরবাবু যদি বহরমপুর সিটে কন্টেস্ট করে তাহলে আর সুব্রত মৈত্র জিতবে না, ওই সিটটা অধীরবাবু জিতবে। তাহলে আমরা 21-1 হব। আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না। আমি কি করে তৃণমূলকে জিম্মেবারি দিয়েছি নাকি? তৃণমূলের কেউ কেউ খেয়ে মাতাল, হুমায়ুন না খেয়ে মাতাল। ওর কথার কোনো মূল্য নেই। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, এখানে আমি কোনো মন্তব্য করব না। ব্যক্তিগত মত বলে এড়িয়ে গেলেন মুখর মুখপাত্র। সত্যি কি ব্যক্তিগত? কদিন আগে মালদা মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। হুমায়ুন কি ভোটের অঙ্ক মাথায় রেখেই কথাটা বলেননি? লোকসভা ভোটে অধীর চৌধুরী পেয়েছিলেন প্রায় 4,40,000 ভোট। তার মধ্যে মুসলিম ভোট ছিল 2,79,000-এর কাছাকাছি। অর্থাৎ অধীরের প্রাপ্ত ভোটের 62%ই মুসলিম ভোট। অধীর বহরমপুরেই আটকে থাকলে জেলায় মুসলিম ভোটে ভাগ বসাতে পারবে না কংগ্রেস। এই অঙ্কেই কি টোপ? সাম্প্রদায়িক রাজনীতির অঙ্কের কথাটা বলছেন অধীর চৌধুরীও। সুযোগ পেয়ে ছিপ ফেলে বসেছেন বিজেপির রাজ্য সভাপতিও। তাতেও সেই এক মেরুকরণের গন্ধ। না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই। মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবমীর দিনে দাঙ্গা লাগানো হলো। তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে 70% মুসলমান 30% হিন্দু, মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। দিদির অনুমতি ছাড়া, দিদির মদত ছাড়া এই কথা বলা কি সম্ভব? দিদি তার জন্য নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন, করেননি। কারণ তার লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরী হেরে গেছে, সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছে। আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে। এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলের উভয়ের পছন্দসই খেলা এটা। হুমায়ুন কবির অধীরবাবুকে কি বার্তা দিচ্ছেন, কি করছেন আমার জানা নেই, কিন্তু অধীরবাবু এতদিন ওখানে রাজনীতি করার পর এবং সংখ্যালঘু মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করার পর অধীরবাবু যখন বোধোদয় হয়েছে তার যে মুর্শিদাবাদকেও আজ না হয় কাল বাংলাদেশ নিজেদের এরিয়া বলে দাবি করতে পারে, নিজেদের অংশ বলে দাবি করতে পারে, এর মধ্যে দিয়েই আগামী দিনে মুর্শিদাবাদে থাকা হিন্দুদের ভবিষ্যৎ কিন্তু অধীর চৌধুরী দেখতে পেয়েছে। এবার অধীরবাবু সিনিয়র লিডার, তিনি ঠিক করবেন তিনি কোথায় দাঁড়াবেন। যারা বাংলাদেশের অংশ মুর্শিদাবাদকে করতে চান তাদের পক্ষে, নাকি যারা মুর্শিদাবাদকে ভারতের অংশ করতে চান, ভারতের অংশ রাখতে চান আর কি, তাদের পক্ষে।
টানাটানি ভোট নিয়ে, মেরুকরণ নিয়ে, হিন্দু মুসলিম ভোট ব্যাংক নিয়ে। আর বাড়ি হেলছে তো হেলছেই। ওফ, শুধু হেলা কেন, বাড়ি নিয়ে তো ভারী ঝামেলা। কলকাতায় একটার পর একটা বাড়ি হেলে পড়ছে। গ্রামে গ্রামে আবাসের বাড়ি নিয়ে দুর্নীতির গুচ্ছের অভিযোগ। গ্রামে গ্রামে মাইক নিয়ে প্রচার তৃণমূলের, আবাসের টাকা থেকে কাউকে একটি কানা করিও দেবেন না বলেছেন মুখ্যমন্ত্রীও। আমি পরিষ্কার বলছি, গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে, সে যেই হোক। কিন্তু হচ্ছেটা কি? আজ সকালে বীরভূমের সিউড়ি 2 ব্লকের পুরন্দরপুর থেকে সাঁইথিয়া যাওয়ার রাস্তায় অবরোধ। অবরোধকারীদের হাতে তৃণমূলের পতাকা। কি অভিযোগ? এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ইচ্ছা করে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। আবাস যোজনায় বাড়ির জন্য স্থানীয় এক তৃণমূল নেতা 5,000 টাকা, শৌচাগারের জন্য 2,000 টাকা নিয়েছেন। তৃণমূলের ব্লক সভাপতি বলছেন সব ঝুট হ্যায়। আমাদের বাথরুম নাই, বাথরুমে খুবই কষ্ট। আমাদেরকে বাথরুমে টাকা নিচ্ছে, বলছে হ্যাঁ দিব দিব, দরখাস্ত নিচ্ছে দিব দিব, দেয় না। আমাদের বাড়িটা এলো, স্লিপ দিয়ে গেল, বাড়িটা হট করে কেটে দিলে, বলছে হ্যাঁ পাবে পাবে, করে দিচ্ছে না, বলছে 5,000 টাকা নিব তবে বাড়ি দেবো। যাদের দোতলা ঘর আছে তাদের বাড়ি ঘর দেওয়া হচ্ছে, যারা গরিব মানুষ খেতে পাবে না, তারা কিছুই পাবে না। যাদের বাড়ি আছে, যাদের জমি জায়গা আছে, তারা সব কিছু পাবে নাকি? আর আমার পাপার যোগ্যতা নাই, আমার দেশের নাগরিক নাই, আমরা কি ভোট দিই না? মমতা ব্যানার্জির সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবো। মাতালে অপমান করবে, যে কোনো লোককে করে দিতে পারে মদ খেয়ে, তো সেটাকে তো বুঝতে হবে, পরিবেশ পরিস্থিতিটা বুঝতে হবে। তো এটাই হচ্ছে বিষয়, এবং এটা ক্রিয়েট করা হচ্ছে, অন্য কিচ্ছু না। দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স, সেটা দল বারবার বলে দিয়েছে। সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। জিরো টলারেন্স শুনে শুনে আমাদের কানও অভ্যস্ত হয়ে গেছে। জঙ্গিপুর পুরসভার দুর্নীতি নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর কাছেই অভিযোগ করে বসেছেন এমএলএ, তৃণমূলের এমএলএ জাকির হোসেন। তাতে আবার গোসা হয়েছে জঙ্গিপুরের পুরপ্রধানের মফিজুল ইসলামের। 100% জেনেছি। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, কেউ বাড়ি যদি টাকা চাই এবং কেউ যদি কমপ্লেন হয়, তার মেম্বারশিপও ক্যান্সেল হবে এবং সে জেলেও যাবে। আমাদের দলের বিরুদ্ধে কোনো বিরোধীদের নাই, জায়গা নেই, আমরা সেই জায়গাটা করে দিচ্ছি। সেটাই আমি আমার বিধায়ককে বলবো, আমার উচ্চ নেতৃত্বকে বলবো, যাতে এটা একটু ভালোভাবে দেখে। আচ্ছা, এই হিসেবটা আপনারা বুঝতে পারেন? মুখ্যমন্ত্রী নিজে একবার তো নয়, বারবার যখনই তিনি সুযোগ পান, কাটমানি দেবেন না, কেউ পয়সা খাবেন না, কত পয়সা লাগে, হীরের চচ্চড়ি, সোনার ডালনা, এইসব খেতে হয় বলে যাচ্ছেন। নেতারা গিয়ে নালিশ করছেন এই জাকির হোসেনের মতো। আবার কিছু নেতা সেই নালিশ কানেই তুলছে না, যে কান দিয়ে ঢোকার কথা কানের পাশ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। এটা কেমন সমীকরণ? আচ্ছা, ওই নেতাদের তো দল চিহ্নিত করতে পারে, জিরো টলারেন্স নীতি প্রয়োগ করে কঠোর সাজা দিতে পারে। দেয় কি? মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন ধারাবাহিকভাবে, কাটমানির ব্যবসা চলছে ধারাবাহিকভাবে। দুটো সমান্তরাল নাকি? গোলমালটা কোথায় কিছুতেই ধরতে পারছি না। তবে মুশকিল আসান করার চেষ্টা করছেন এক সাংসদ তৃণমূলের। জনসংযোগের নতুন স্টাইল বের করে ফেলেছেন। তিনি স্টল দিচ্ছেন, সাংসদ স্টল দিচ্ছেন উৎসবে, মেলায়, কিনলে ডিসকাউন্ট। চুঁচুড়া উৎসবে স্টল দিলেন সাংসদ রচনা ব্যানার্জি। স্টলে রয়েছে বিউটি প্রোডাক্ট আর শাড়ি। দেখুন, সংসদীয় এলাকার মানুষজনের জন্য কি আছে, ডিসকাউন্ট কি আছে? সব ডিসকাউন্ট যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট লেখা আছে, 10 তো দেওয়াই হবে। তাছাড়া একটা অনেক স্কিম আছে, একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে, এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে।
সংসদীয় এলাকার মানুষজনের জন্য কি আছে, ডিসকাউন্ট কিছু আছে? সব ডিসকাউন্ট যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। মানে এখানে 10% ডিসকাউন্ট তো লেখা আছে। 10 তো দেওয়াই হবে, তাছাড়া একটা অনেক স্কিম আছে। একটা সার্টেন অ্যামাউন্ট নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে, আরেকটা অ্যামাউন্ট নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে, এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে। তাল ঠুকলেন পুলিশ সুপার, নাচলেন জেলা শাসক। জলপাইগুড়ি উৎসব জমজমাট, দ্বিতীয় দিনে হ্যাপি স্ট্রিট নামের এক অনুষ্ঠানের ছবি। ঠোটকাটা আবার আগামীকাল ঠিক রাত 8টায়।